চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা শাহজাহান সম্রাটের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে প্রিয় মালতীর পরে আসলে সময়টা ভালো যাওয়ারই কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে আপনার অভিনীত চলচ্চিত্র শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় প্রিয় মালতী। সময়টা আসলে প্রিয় মালতীর সাথেই যাচ্ছে দর্শকদের। আপনার সময় কেমন যাচ্ছে, যেহেতু এই সিনেমায় আপনি নিজেও কাজ করেছেন? আমার সময়টাও প্রিয় মালতীর সাথে যাচ্ছে এবং দর্শকের সাথে যাচ্ছে। আর যারা আমাকে ভালোবাসেন তাদের ফোন কলস, তাদের মেসেঞ্জার বা মেসেজ, এগুলোর ভিতর দিয়ে যাচ্ছে। খুব সিক্ত হচ্ছি। কিভাবে এই সিনেমাটার সাথে সম্পৃক্ত হয়েছিলেন সেটা যদি একটু আমাদেরকে জানাতেন। একেবারে আমাদের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যুক্ত হই, অর্থাৎ ইউনিটের কাস্টিং ডিরেক্টর আমাদেরকে কাস্ট করে থাকেন। তো সেই জায়গা থেকে ইউনিটে আমাদের কাস্টিং ডিরেক্টর ছিলেন, সিনেমাটার এমনি তো ডিরেক্টর ছিলেন শঙ্খ দাশগুপ্ত, আর কাস্টিং ডিরেক্টর হিসেবে ছিলেন সৌরভ কর্মকার। তো সৌরভ কর্মকার একবার ফোন করলো, তারপরে অফিসে গেলাম। তারপর যেভাবে হয় ফটোশ্যুট এবং তারপর রিহার্সেল, এভাবে করে করে আমরা এটার সাথে যুক্ত হই। শঙ্খ দাশগুপ্তের প্রথম সিনেমা প্রিয় মালতী। এর আগে তিনি নানান সময় নানান কিছু নির্মাণের সাথে ছিলেন, তবে তার ডেবিউ ফিল্ম হিসেবে এই ফিল্মটি অনেক বেশি দর্শক প্রিয়তা পেয়েছে বলা যায়। সিনেমা হলে অনেক দর্শক যারাই গিয়েছে তারা প্রত্যেকেই বলা যায় চোখের পানি ফেলেছেন, নীরবে অথবা সকলের সামনেই। এই সিনেমার গল্পটি সবার হৃদয়ে গেঁথে গেছে। এই সিনেমার গল্পে আপনার উপস্থিতিটা কোথায় ছিল এবং কোন চরিত্রে ছিল সেটা যদি আমাদের দর্শকদের জানাতেন। যাপিত জীবনের গল্প, দৈনন্দিন জীবনের গল্প, টানাপোড়েনের গল্প। পুরান ঢাকার একটি ভাড়াটিয়া পরিবার যারা বরিশাল থেকে এসে জীবনযাপন করে থাকে এবং দৈনন্দিন জীবনের যে শহুরে জীবনের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, ওরকম একটি গল্পের ভিতর দিয়ে নানা রকমের উত্থান পতন এবং ডাইমেনশনের মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়। সেখানে আমার চরিত্রের নাম ছিল রাজ্জাক। রাজ্জাক একজন স্কুল শিক্ষক, তিনি ধর্মপরায়ণ। এই ছোট্ট সুখী একটি পরিবার, স্বামী স্ত্রীর গল্প। হঠাৎই একদিন তাদের জীবনে একটি দুর্ঘটনা ঘটে। যে মার্কেটটিতে মালতীর হাজব্যান্ড কাজ করতেন, সেখানে আগুন লেগে যায় এবং তারপর থেকে ঘটনা প্রবাহে রাজ্জাকের উপস্থিতি জোরালো হতে থাকে সিনেমাতে এবং জোরালো থেকে আরও জোরালো হয়ে ওঠে যখন আমরা দেখি যে রাজ্জাকের জীবনেও অনেক ডাইমেনশন এবং অনেক রকমের জটিলতা। কিছু কিছু জায়গায় আমরা রাজ্জাককে বলতে পারি যে সে তার ব্যক্তি জীবন এবং তার শিক্ষকতা জীবন এবং তার বন্ধুর যে জীবন, সেই তিনের ভিতরে অনেকগুলো কার্ভের ভিতর দিয়ে, অনেক ডাইমেনশনের ভিতর দিয়ে রাজ্জাক বের হয়ে আসে। সবশেষে আমরা দেখতে পাই যে রাজ্জাক সিনেমাটিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যায় এবং সেখানেই আমরা দেখতে পাই ছোট্ট মালতীকে নিয়ে রাজ্জাকের নতুন জীবনের সূচনা হয়। অনেকটা রহস্য থেকেই গেল, এটা উন্মোচন করার জন্য আমাদের বোধহয় হলে যেতে হবে। তা তো অবশ্যই। সিনেমা তো চলমান জীবনের চিত্র, চালচিত্র, চলচ্চিত্র। এটি আসলে বড় পর্দায় দেখবার যে আনন্দ বা অনুভূতি, সেটির সাথে যুক্ত থাকে মিউজিক, লাইট, আবহ, দর্শক। আপনি একটি জাতীয় পতাকা উঠছে দাঁড়িয়ে সিনেমা দেখে সম্মান জানিয়ে, তো সেটি আসলে অনেক অনেক গর্বিত হবার জায়গা আছে। আমাদের একটা সোনালী অতীত আছে রূপালী পর্দার গল্পে। তো নতুন করে যদি এই রূপালী পর্দার গল্পটির সেই সোনালী অতীতকে যদি দর্শক সাথে থাকে এবং ভালো ভালো সিনেমাকে আশীর্বাদ করে, দেখে, পাশে থাকে, অনেক দূরে যাওয়া যাবে। আমি খুবই আশাবাদী। আমরা যতটুকু দেখেছি প্রিয় মালতী ইতোমধ্যেই সারা বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সামনে বাংলাদেশেও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে কি এই সিনেমাটি প্রদর্শনের কোনো সুযোগ আছে কিনা? ডিরেক্টর, প্রযোজক বা এটার সাথে যারা আছেন চরকি, ওনারা ভালো বলতে পারবেন। আমি এ বিষয়ে জানি না। আমি শুধু জানি যে যখনই কোথাও আমার সিনেমা প্রদর্শিত হয়, সেটি দেশের ভিতরে বা দেশের গণ্ডির বাইরে, দুটোই আমার কাছে সমান মর্যাদা সম্পন্ন। কেননা আমি যখন দেশের হব, তখন এটি আসলে দেশের হতে পারলে যা আছে ভাণ্ডে তাই ব্রহ্মাণ্ডে। তো দেশের হলে আসলে দশের হওয়া যায় এবং পৃথিবীর হওয়া যায়। তো তারপরেও আমি বলবো যে সিনেমাগুলো যখন একের পর এক আন্তর্জাতিক অঙ্গনে ছুঁয়ে আসছে, দেখছে মানুষ, আশীর্বাদ করছে, ভালো বলছে, তো এটি আমাদের পথ চলার জন্য আমার মনে হয় নতুন ফুয়েল হিসেবে কাজ করবে এবং এগিয়ে যেতে আরো সহজ হবে। প্রিয় মালতী তো চলছে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে, এছাড়া আর কি কি কাজের ব্যস্ততা আছে সামনে? প্রিয় মালতীর আশীর্বাদের সাথে আমার মনে হয় যুক্ত করে নেই আমার যে নতুন সিনেমাটি এখন আসছে, বিল ডাকিনি।
বিল ডাকিনী সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবির তুহিন এবং এটির প্রযোজনায় ছিলেন মমিন খান। এখানে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবে দর্শক, খুব শীঘ্রই আসছে। আমার ধারণা এটি নতুন বছরে একেবারে জানুয়ারি অথবা মিড জানুয়ারিতে, আমি যতদূর আলাপ হয়েছে আমার নির্মাতা প্রযোজকদের সাথে, যে জানুয়ারি বা মিড জানুয়ারিতে আমরা এই সিনেমাটা দর্শকের জন্য নিয়ে আসতে পারবো। আমার মনে হয় একই রকম মুগ্ধতা নিয়ে প্রিয় মালতীর পর বিল ডাকিনী দেখেও দর্শক মুগ্ধতার রেশ ছড়াতে থাকবে চারদিকে। এবার একটু জানতে চাই যে এই বছরের শুরুতে তো বিল ডাকিনী আসছে, তারপরে আর কি সিনেমা আসবে বা আর কি কি কাজ আসতে চলেছে? হতে পারে সেটা বিজ্ঞাপন হতে পারে, নাটক হতে পারে, সিনেমা হতে পারে। বিল ডাকিনীর পরে আমার আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রিলিজ পেতে যাচ্ছে, সেটি পরিচালক রাশিদ পলাশ, চলচ্চিত্রটির নাম রংবাজার। আর টিভিসির কথা, আসলে টিভিসি তো প্রোডাক্টকে প্রমোট করা হয়, সেখানে আর্টিস্ট হিসেবে ইথিক্সের জায়গাগুলো খুঁজে পেলে আমি টিভিসিটাও করি। টেলিভিশনের সাথে আমার অনেক কাল করা হচ্ছে না, আর ওয়েব সিরিজ কথাবার্তা হচ্ছে, ওয়েব সিরিজ সামনে দর্শক আমাকে ওয়েব সিরিজে পাবে। শেষ ওয়েব সিরিজটা তো আমার ছিল বোধ, অমিতাভ রেজা চৌধুরীর। তো বোধেও আমাকে এপার বাংলা ওপার বাংলা, বোধ যেহেতু হইচইতে রিলিজ হয়েছিল, তো আমি তখন ওপার বাংলায় গিয়েছিলাম, দেখলাম ওখানেও বোধেরও ওয়েব সিরিজ হিসেবে বোধের রিপারকেশন খুব ভালো, বাংলাদেশেও ঠিক তাই। 2004 সালে প্রথম মঞ্চের জন্য কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সে 2004 সাল থেকে 2024 পেরিয়ে 2025 শুরু হয়ে গেছে, বেশ লম্বা একটা সময়, সেখানটায় কাজ খুবই কম। খুবই কম, হ্যাঁ। 4 সাল থেকে 2025 সাল অবধি কাজ এত কম কেন? গড নোজ। তবে আমি ট্রাই করি যে আমি অনেক বেশি কাজ করতে চাই, আমি বছরে 10টা সিনেমা করতে চাই। আই উইশ 20টা করতে পারলে আরো ভালো হতো, মাসে 15 দিন, মানে বাসায় যে শুধু ফ্রেশ হয়ে নতুন দিনের, কিন্তু যেটা হয় আসলে সিনেমাই করতে চাই আমি, সিনেমা, ওয়েব সিরিজ, টিভিসি, মানে যেখানেই আমার দর্শকের সাথে আমার মনের এবং মননের একটা এক্সচেঞ্জ হবে, আমার ভাবের আদান প্রদান হবে, আমি সেখানেই দাঁড়াতে চাই। দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত আমার কাজ খুব কম হয়েছে, আপনি ঠিকই বলেছেন। সেই মহারাজ নাটকের থেকে বা মানগুলা নাটক থেকে, থিয়েটারের সময় থেকে আজকের এই প্রিয় মালতীর সিনেমা হলের পর্যন্ত আমার মনে হয় যে অনেক শিখেছি, অনেক সময় নিয়েছি, সেই অনুযায়ী আমার কাজ কম, কিন্তু প্রতিটা কাজের যে গভীরতা এবং প্রতিটা কাজের যে আউটপুট, সেটি আমাকে, ওই কম কাজ করবার যে দুঃখ, সেটি আমাকে, আপনার ক্যারিয়ার সমৃদ্ধশালী হয়েছে নিঃসন্দেহে, কারণ আপনার ঝুলিতে যে কয়েকটি কাজ আছে, এই জায়গাটায় আমরা মানে দর্শক আপনাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে এমন কোনো কাজ নেই, প্রত্যেকটি কাজের আসলে ডেপথটা দর্শককে ছুঁয়ে গেছে। আপনি কি আসলে বেছে বেছে কাজ করেছেন বলেই কাজ কম হয়েছিল, নাকি এরকমও ছিল যে হয়তো আপনার কাছে কল একটু কম এসেছে শুরুতে? বেছে কাজ করার প্রবণতা তৈরি হয় যখন আপনি আপনাকে মিনিমাম একটা জায়গায় প্রমাণ করবেন যে ইউ নো লিটল বিট। আমার জায়গাটা যেটা তৈরি হয়েছিল, আমি প্রমাণই করতে পারছিলাম যে পারছিলাম না যে আমি কাজটা ভালো করতে পারি বা আমাকে দিয়ে এটি হবে। তো আসলে পৃথিবীর কোনো আর্টিস্টই আমার মনে হয় না যে প্রথম কাজ বা ক্যারিয়ারকে শুরু করা এতটা সহজ হয়। এটি তো আসলে চাল ডাল বিক্রির মতো ব্যবসা নয় বা 8টা 5টা অফিস নয়, এটি হচ্ছে আপনি আপনাকে প্রেজেন্ট করবেন। তো সেই জায়গা থেকে আমাদের অনেক নিজেদের অনেক ল্যাকিংস থাকতে পারে, আমাদের সোসাইটির ল্যাকিংস, ফ্যামিলি বা আমাদের সারাউন্ডিংস, আমাদের চারপাশে সব কিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই। তো লাইক আমাদের দেশটাও যেমন অনেক বছর ধরে ধীরে ধীরে আগাচ্ছে, আমার মনে হয় আমরা সবাই একটু ধীরে ধীরে আগাচ্ছি, তবে হাল ছাড়ছি না, মনে হয় ভালো কিছু সামনে অপেক্ষা করছে। আশা করছি সামনে আরো অনেকগুলো সিনেমা আসবে আপনার। তো সিনেমায় যারা কাজ করেন বা পর্দায় আমরা যাদেরকে দেখতে পাই, তাদের জীবনে আমাদের প্রত্যেকের, দর্শকদের মধ্যে বিশেষ করে বিশেষ আগ্রহ কাজ করে। শাহজাহান সম্রাটকে তো আমরা পর্দায় অভিনেতা হিসেবে দেখতে পাই, তার ব্যক্তি জীবন নিয়ে একটু জানতে চাই। আপনি বেড়ে ওঠা, আপনার পড়াশোনা কোথায়, আপনার পরিবার? আসলে মানে মানুষ তো সম্পূর্ণরূপে নিজেকে আসলে পুরোপুরি কি চেনাতে পারে? সম্পূর্ণরূপে সম্ভব না। তো যতটুকু আমরা চিনি ততটুকু কি আসলে ট্রুথ, সেটিও আসলে একটা বড়, কিন্তু দর্শক বিশ্বাস করে যে শাহজাহান সম্রাট নিজের মুখে যেটা বলছে সেটা সত্যিই বলবে। তো আপনি আপনার ব্যক্তি জীবনে যদি একটু আমাদের দর্শকদের আজ দিতেন। ব্যক্তি জীবন আসলে খুবই সিম্পল, আমি খুবই সহজ জীবন যাপনকে ভালোবাসি, পছন্দ করি। আমি নিজেও সহজ মানুষ এবং সহজ হয়ে থাকতেই পছন্দ করি, তবে আমাকে নিজেকে আড়াল করে রাখবার একটা বড় ধরনের প্রবণতা আছে আমার নিজের মধ্যে। এটা আমি আজকে আপনার মাধ্যমে আমি আমার অডিয়েন্সকে বলে দিলাম যে আমার নিজেকে নিজেই হাইড করে রাখবার একটা প্রবণতা আছে ভীষণ রকমের। পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমার স্কুল ছিল বিসিআইসি স্কুল মিরপুর। আমি জন্মেছি
মানিকনগর, এটি সায়দাবাদের একটু আগের একটা এলাকা, গোপীবাগের খুব কাছে। এটি আমার জন্মস্থান, বলতে পারেন আমি ঢাকার স্থানীয় বা ঢাকা। আর আমার কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ, সেটিও মিরপুর 1-এ। এরপর আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। ড্রপ আউট করে আমি বাংলা লিটারেচারে পড়াশোনা করেছি, অ্যাডভান্স ডিপ্লোমা করেছি ফ্যাশন ডিজাইন টেকনোলজির উপরে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়াশোনা, তো আসলে একাডেমিক পড়াশোনার চেয়ে আমার কাছে আসলে পৃথিবীময় পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজোড়া পাঠশালা মোড়, আমি সবার ছাত্র। তো ওই জায়গা থেকে এটি আমার কন্টিনিউ আছে আনটিল ডেথ। এই মুহূর্তে অভিনয়ের সাথে আর কিছু করছেন কিনা? অভিনয়ের সাথে অভিনয়ই করছি। আচ্ছা। আর অভিনয়ের জন্য অভিনয় করে যাচ্ছি, সে আর অভিনয়টাই করব, আর অন্য পাশাপাশি কিছু করছি না। অনেক সময় অনেক শিল্পীকে অনেক আফসোসের সাথে বলতে শোনা যায় যে বাংলাদেশে অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা আসলে তাদের জন্য সমীচীন নয়। হ্যাঁ, আপনার কি আসলে এরকম কিছু মনে হয়? আসলে আমি বলবো যে সমীচীন নয়, আমি এভাবে হতাশ করে দিব না। আমি বলবো যদি আপনি মনে করে থাকেন যে ইউ আর অ্যাক্টর এবং আপনি সেটি ওন করেন, তবে ধৈর্যই হচ্ছে আপনার একমাত্র পথ, অধ্যাবসায় এবং পরিশ্রম। এর বাইরে আসলে শর্টকাট বলে কিছু নাই। এটি ইরেজ মিডিয়া, খুব দ্রুত মিটে যায়। তো এমন কিছুই করতে হবে যেটি মিটে যাবে না। আপনি কখনোই আপনার কাজকে অমিট করতে পারবেন না, আপনি কখনোই আপনার কাজকে হাইলাইট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অডিয়েন্স আপনাকে গ্রহণ না করবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যারা অভিনয় করছেন তাদের অবশ্যই ধৈর্যের লেভেল আকাশচুম্বী হওয়া উচিত। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য, এবং এই যে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সেই সাথে ভালো কাজের স্পৃহা এবং পরিশ্রম করার শক্তি, সবকিছু আপনার জীবনে আকাশচুম্বী হোক, এবং এগুলো আকাশচুম্বী হলে আসলে অনেক ভালো ভালো কাজ আমরা দেখতে পারবো, দর্শকরা তৃপ্ত হবে আপনার কাজে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। শিল্পী, নির্মাতা, কলাকুশলী সবাই কাজ করি আপনাদের জন্য, আপনাদের তৃপ্তির জন্য, আপনাদের ভালোবাসা পাবার জন্য। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, প্রতিটা আর্টিস্ট মানুষ। তাই প্লিজ শিল্পীদের ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করতে শিখুন এবং পাশের মানুষকে ভালোবাসুন। শিল্প এগিয়ে যাবে, শিল্পীরা ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। বাংলা ভিশনে যারা দেখছেন আমাকে, তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ইংরেজ নেতা উইলিয়াম পেনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঈর্ষা কাতরেরা অন্যের জন্য বিরক্তিকর, তবে নিজের কাছে তারা নিদারুণ যন্ত্রণার শামিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।